তৎক্ষণাৎ আলমগীর ভাই সাইফুল ভাইকে কল করলো যে ভাই এই এই ঘটনা, এর নাম হচ্ছে শারমিন, পিতামাতা এই নাম, আপনি কি বাজারে আছেন? বলছে যে হ্যাঁ আমি বাজারে আছি। বললো যে ঠিক আছে আমরা আসতেছি। এই যেখানে একটা লাল বাতি আছে, সিগন্যাল দেখতে পাচ্ছ? ওই যে বাতি, ওই যে বাইরে ওই যে একটা লাইট আছে দেখছো? তো হ্যাঁ ওই বাতিটা জ্বলা মানে হচ্ছে তোমার ফ্যামিলি এখানে আসছে। এই বাইরে আমরা যে স্টুডিওতে এখন বসে কথা বলতেছি এখানে, তো ওই লাল বাতি হতে পারে তোমার তোমার জীবনের জন্য সৌভাগ্যের বাতি, অথবা সত্যি সত্যি লাল বাতি। আমি ঠিক জানি না কি হবে। হ্যাঁ, তো ওনারা এখনো আসে নাই, খুব কাছাকাছি, আমাদের লোক গেছে নিয়ে আসার জন্য। যান যান যান, আপনি যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। অত্যন্ত খুশির একটা বিষয়, কিন্তু আমি অনেক সন্দিহান যে খুশিটা শেষ পর্যন্ত থাকবে কিনা। এখন সকাল 11টা বাজতে 15 মিনিট বাকি, যদিও আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয় সন্ধ্যা অথবা পরের দিন, এবং আজকে হচ্ছে 10ই এপ্রিল 2021। আমরা আপন ঠিকানার 14তম ভিডিও যখন প্রকাশ করি তার ঘন্টা দুয়েকের মধ্যে আমরা নিশ্চিত হতে পারি যে প্রাথমিকভাবে শারমিনের, হ্যাঁ শারমিনই ছিল, শারমিনের পরিবারের সন্ধান পাওয়া গেছে কুমিল্লার লাঙ্গলকোটে। সেখানে আমাদের যে টিম আছে, আপনারা জানেন আমাদের টিমের ভলেন্টিয়ার যারা আছেন, অফিসিয়াল ভলেন্টিয়ার আমাদের আরিফ ভাই, এবং এছাড়াও আছেন জলিল ভাই, এছাড়া স্পেন থেকে আছেন মনির ভাই, এবং আরও বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে আমি একই সাথে 5-7 জনের কাছ থেকে এসএমএসটা পাই, ইনবক্স পাই যে ভাইয়া পাওয়া গেছে, এবং জলিল ভাই আমাকে একবার স্ক্রিনশট পাঠান। উনি সম্ভবত রবিউল ইসলাম রাজু কারোর সঙ্গে কথা বলেছেন, বা পুরো টিমটাই কথা বলেছেন, এবং আরিফ ভাই আমাকে পরবর্তীতে এই ভদ্রলোকের কথা বলেন যে রাজু নামের একজন স্থানীয় পর্যায়ের সাংবাদিক, বা যাই হোক না কেন, আমার সাথে এখন পর্যন্ত কথা হয়নি, তিনি মূলত এই পরিবারটাকে খুঁজে বের করতে অনেক বড় সহায়তা করেছেন। তো বিস্তারিত ঘটনায় আমি হয়তো ইন ডিটেলি যদি ভিডিওটা সাকসেসফুলি করতে পারি সেটা আমরা আপনাদেরকে জানাবো। কেন ভিডিও শুরুতেই আমি এই কথা বলছি যে ভিডিওটা যদি সাকসেসফুলি করতে পারি। এই ভিডিওটা করার আগে যেটা হয়, সাধারণত প্রাপ্তবয়স্কদের নিয়ে আমরা কাজ করি। শারমিন যখন এখানে এসেছিল সে প্রাপ্তবয়স্ক, এবং শারমিনকে নিয়ে এসেছিল তারই কোনো পরিচিত এক আত্মীয় এখানে। তো শারমিনকে নিয়ে ভিডিওটা আমরা করলাম, করার পরবর্তীতে আমার যারা ভলেন্টিয়ার আছেন বা অফিসিয়াল এমপ্লয়ি আছেন তারা শারমিনকে ইনফর্ম করলেন যে আপনারা নিজেরা যোগাযোগ করেন না, আমরা আমাদের জায়গা থেকে যোগাযোগ করে দেখছি যে কারা আসলে দাবি করছে বা কেউ দাবি করছে কিনা। এটা আমরা সবসময় বলে থাকি আমাদের গেস্ট যারা এখানে আসেন, যে আপনারা নিজেরা যোগাযোগ করবেন না, আমাদের জায়গা থেকে যোগাযোগ করে ফার্স্ট ইমপ্রেশন, যেটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ওটা আমরা এনশিওর করি। তো কথাগুলো বলছি এই কারণে যে যখন আমরা যোগাযোগ করলাম আমরা দেখলাম যে শারমিন সে বাসায় নাই। যিনি মূলত শারমিনকে এখানে নিয়ে এসেছিলেন তিনি তার ফোন নাম্বার ছিল এখানে, তিনি রেসপন্স করলেন, তিনি বললেন যে ভাইয়া আমি তো ওর পাশের বাসার একজন, তো আমি তো নিয়ে এসেছিলাম, কিন্তু ও যার বাড়িতে থাকে তারা মোটামুটি ভিডিওটার ব্যাপারে জেনে গেছে এবং তারা খুব মন খারাপ করছে শারমিনের ওপর। তখন আমি বললাম যে এটা কি মানে আপনি ওদেরকে ইনফর্ম করে এখানে আনেননি, বা শারমিন ওদেরকে ইনফর্ম করে এখানে আসেনি? তো বিষয়টা দাঁড়ালো এরকম যে সামহাও শারমিন যাদের তত্ত্বাবধানে ছিলেন তাদেরকে সে ইনফর্ম করে এখানে আসেনি। কেন আসেনি সেটা দুটো ব্যাখ্যা হতে পারে, আমি এখন পর্যন্ত জানি না। আমি যদি আজকে সাকসেসফুলি ভিডিওটা করতে পারি আমি জিজ্ঞাসা করব। কেন বারবার বলছি সাকসেসফুলি করতে পারি, আমি জানি না যে ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি যদি সাকসেসফুলি না হয় তাহলে আমি এটা পাবলিশ করবো না, আর যদি পাবলিশ হয় তাহলে এই কথাগুলো আমি রেখে দিব। সেটার কারণটা হচ্ছে যে দুটো কারণ যেটা বললাম, একটা হতে পারে যে ও যদি জানাতো তাহলে ওকে আসতে দিত না এখানে। আরেকটা কারণ হতে পারে যে জানি না, আরেকটা কারণ আসলে কি হতে পারে, এটা ছাড়া তো আসলে অন্য কোনো কারণ আমি দেখি না। তো আরেকটা কারণ যেটা হতে পারে সেটা আসলে যদি আমি ওই আত্মীয় ওদের ফ্যামিলির কাউকে এখানে আনতে পারি, যেটার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে, তাহলে আমি তাদেরকে জিজ্ঞেস করব। হয়তো অভিমানের কোনো কারণ আছে বা যে হোক, হোয়াট এভার ইট ইজ, আমি এটা আসলে এখনই কোনো মানে ব্যাড পারসেপশনের মধ্যে যেতে যাচ্ছি না, রং পারসেপশনের মধ্যে যেতে চাচ্ছি না। তো যেটা হলো যে
আমরা দুই পক্ষের সঙ্গে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে কুমিল্লার লাঙ্গলকোট থেকে শারমিনের যেই পরিবার যারা শারমিনকে দাবি করেছেন, তারা বলেছেন যে ঠিক আছে, তারা তাদের মেয়েকে নিতে আসবেন এবং তারা খুবই উচ্ছ্বসিত। আর এই পক্ষ থেকে আমাদের এক ধরনের জটিলতা দেখা দিল। আমি যেটা বলছি সবই আমার ভলান্টিয়ারদের শোনা কথা। আমি এখন পর্যন্ত সেই পরিবারের সাথে সরাসরি কথা বলিনি। আমি এটা বলে নিচ্ছি। সুতরাং ইনফরমেশনের মধ্যে কোনো ভুল থাকতে পারে। শারমিন যেখানে বড় হচ্ছেন বা শারমিন যাদের তত্ত্বাবধানে আছেন, তারা যেটা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছিলেন, আমি জানি না সত্য কি মিথ্যা, সেটা হলো যে ওনারা এভাবে হস্তান্তর করবেন না এবং ওনারা এখানে আসবেনও না, গেট টুগেদারও করবেন না। ওনারা যেটা করবেন, স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন, ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন, তার মাধ্যমে হস্তান্তর করবেন। যেটা আমার কাছে হুইচ ইজ ভেরি ভেরি র্যাশনাল মনে হয়েছে, খুব যৌক্তিক মনে হয়েছে যে এই ফ্যামিলিটা যেটা চিন্তা করছে সেটা 100% সঠিক। কারণ তারা হয়তো আমার কার্যক্রম সম্পর্কে জানেন না, বা তারা হয়তো জানে না। আর যেহেতু উনি প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, বিয়ে শাদী হয়নি, সুতরাং ওনাদের পরিবারের জায়গা থেকে এটা শতভাগ সঠিক। এখানে যখন এই কথাটা আমি ইনফরমেশনটা পেলাম, আমি চেষ্টা করলাম যে ওনাদেরকে, মানে আমি আমার ভলান্টিয়ার যারা আছেন বা অফিস এমপ্লয়ি যারা আছেন তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি একটু বোঝানোর চেষ্টা করেন যে যার মাধ্যমে উনি হস্তান্তর করতে চাচ্ছেন বা এলাকার যে প্রতিনিধির মাধ্যমে হস্তান্তর করতে চাচ্ছেন তাকে নিয়ে এখানে আসা যায় কিনা। কারণটা হচ্ছে এটাই, কেন বারবার এই বিষয়টা তো জোর দিচ্ছিলাম, একটা যেটা হচ্ছে দেখেন, অনেক কিছু মিলে গেছে, কিন্তু কতটুকু মিলেছে আমরা জানি না। যারা এখানে আসতেছে কুমিল্লা থেকে, তারা শতভাগ নিশ্চিত হয়েই আসতেছে যে এটা তাদের মেয়ে, সেজন্যই তারা এখানে আসতেছে। শারমিন সারাটা জীবন ধরেই বুভুক্ষ, মানে সে তার বাবা মাকে পেলে লুফে নেবে। সেখানে যদি কোনো একটু এদিক ওদিক মিস ইনফরমেশনও হয়, সেটাও সে কনসিডার করবে না, আমি জানি আমার অভিজ্ঞতার জায়গাটা থেকে। তারপরে সে মনে করবে সেটা তার বাবা মা। কিন্তু আমরা ওইটুকু গ্যাপ রাখতে চাই না, এবং এই গ্যাপ রাখতে চাই না বলেই দুই পক্ষের প্রথম দেখার অভিব্যক্তিটা, প্রথম দেখা হলে তাদের মধ্যে ইমপ্রেশন কি দাঁড়ায়, প্রথম দেখা হলে তারা আসলে কি বলতে চায়, কি প্রশ্নগুলো করে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা সাধারণ মানুষের জানা খুব গুরুত্বপূর্ণ, এবং আমার জানা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এইখানে যে মেথডটা আমরা করি, সেটা হচ্ছে যে ক্লুগুলো ওর মনে থাকে, এবং সেই ক্লুর বেসিসে যে ওর ফ্যামিলিকে চেনে কিনা, না চিনলে সব কিছু মিলছে কিনা, সব স্টোরি বেসিস আমরা কাজটা করি। এলাকার প্রতিনিধি হোক বা যার মাধ্যমেই হোক, শারমিনের দায়িত্বে যারা আছেন তারা যখন এটা হস্তান্তর করবেন বা আদৌ করবেন না, যখন মুখোমুখি করবেন, তখন এখানে একটা ভুল হওয়ার মারাত্মক রকমের সুযোগ আছে। মানে ধরেন এরা আসলে তার পরিবার না, কিন্তু এখানে তো তারা পরিবার হিসেবেই যাচ্ছেন, এবং শারমিন অনেকটা কনফিউজ যদি হয়, তাহলে ওনারা আসলে বুঝবেন কিভাবে, বা ওই কনফিউজের জায়গাটা থেকে বের হয়ে এসে এটাই যে আসলে তার পরিবার সেটা নির্ণয় করবেন কিভাবে। এখানে সূক্ষ্ম কিছু মেকানিজম আছে, প্রশ্ন করা, বা আপনারা যেটা দেখে থাকেন সচরাচর ভিডিওতে। আমি বলছি না তারা এটা পারবে না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছিল যে এই জায়গাটা যদি মিসিং হয়ে যায়, একটা মিসলিড যদি হয়ে যায়, যেটা আপনারা দেখেছেন অনেক ভিডিওতেই, নিজেরা যোগাযোগ করার কারণে, অনেক ভিডিওতে না, 2-1টা ভিডিওতে আমাদের এরকম একটা এক্সাম্পল আছে, নিজেরা যোগাযোগ করার কারণে কিন্তু এরকম মিসলিড হয়েছে। তো সেই জায়গাটা থেকে আসলে আমি খুব বড় ধরনের একটা মানে আশঙ্কা, কনফিউশনে ছিলাম, বা এখনও আছি। কারণ হচ্ছে ভদ্রমহিলা আসলে খুশি না, যার সঙ্গে মানে শারমিনের দায়িত্বে যিনি আছেন, উনি সামহাও আমার কাছে মনে হয়েছে হ্যাপি না। উনি শেষ পর্যন্ত কথা দিয়েছেন যে উনি আসবেন এখানে এবং শারমিনকে সাথে করে নিয়ে আসবেন। তো আমি ওনাকে বিনীত অনুরোধ করেছি, যদি এটা শেষ পর্যন্ত হয় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে এটা আসলে কোন দিকে যাবে আমি শিওর না। তবে এখানে একটা বিষয় খুবই, মানে দেখেন, এখানে আপনি ভুল কার বলবেন। এখন আমি যদি বলি যে শারমিনের ভুল এটা, তাহলে শারমিন তার যাদের দায়িত্বে আছে তাদেরকে জানিয়ে এখানে আসা উচিত ছিল। কিন্তু বিষয়টা যদি এরকম দাঁড়ায় যে শারমিন যাদের দায়িত্বে আছে তাদেরকে জানালে শারমিনকে এখানে আসতেই দিত না, তাহলে তার না জানানোটা কি ভুল হয়েছে? কারণ সে কিন্তু প্রাপ্তবয়স্ক, 1। 2 নম্বর হচ্ছে, সে যেহেতু প্রাপ্তবয়স্ক, তার একজন কেউ না কেউ তার একজন জিম্মাদারি হয়ে আমাদের এখানে তাকে সে নিয়ে এসছে, এবং আমরা তার সমস্ত রকমের ডকুমেন্টস, পেপার সাইন, সমস্ত কিছু এখানে করে রেখেছি। সুতরাং সেই জায়গা থেকে এটা কি আমাদের ভুল? আচ্ছা, 2, আমাদেরও আসলে ভুল না, আমি আমার জায়গা থেকে যেটা মনে করি। 3 নম্বর যেটা, সেটা হলো যে শারমিনকে যখন আমরা মোটামুটি সবাই নিশ্চিত হতে পেরেছি যে এটা আসলে তার পরিবার, বা আদৌ পরিবার কিনা সেরকম একটা জায়গায় আমরা যখন যেতে পারছি, তখন শারমিনের দায়িত্বে যারা আছেন, অভিভাবক যারা আছেন, হ্যাঁ, তাদের মনক্ষুণ্ণ হতে পারে যে আমাদেরকে কেন জানানো হলো না, আমরা এতদিন ধরে তাকে পেলে বসে বড় করছি, আমাদেরকে তো জানানো উচিত ছিল। কিন্তু সেই মনক্ষুণ্ণ ব্যাপারটা কি এমন পর্যায়ে নিয়ে যাওয়াটা উচিত হবে যে তার জন্মদাতা পিতা কিংবা তার জন্মদাতা মাতা, যারা আমাদের এই পেজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যারা ভিউ করলেন কিংবা শেয়ার করলেন, তাদেরকে না জানিয়ে বা আমাদের এখানে উপস্থিত না হয়ে তিনি আসলে
কারো মাধ্যমে হস্তান্তর করবেন বা কারো মাধ্যমে ডিসিশন নেবেন। তো সব কিছু মিলিয়ে আসলে এটা কারোরই ভুল না, এবং সব কিছু মিলিয়ে এটা একটা হসপচা অবস্থায় আছে। এবং সেই জায়গাটা থেকে আমরা বের হব কিভাবে সেটা নিয়ে আমি খুবই সন্দিহান। শেষ পর্যন্ত আমার অফিস এমপ্লয়ি, আপনারা জানেন নোমান এখন আর কাজ করছে না আমাদের সঙ্গে, মহিউদ্দিন নামে একটা ছেলে এসছে। তো মহিউদ্দিনের সঙ্গে আমি কথাবার্তা বললাম, ও যেটা বললো যে ভাইয়া শেষ পর্যন্ত ভদ্রমহিলা রাজি হয়েছেন শারমিনকে নিয়ে এখানে আসবেন। একটু আগেও অফিসে এসছে, এবং আমি আসলে জানি না যে শেষ পর্যন্ত আসবেন কিনা। তো আমি অল্টারনেটিভ চিন্তাভাবনাও করে রেখেছি। অল্টারনেটিভ চিন্তাভাবনাটা হচ্ছে এরকম যে যদি শেষ পর্যন্ত আমরা শারমিনের ফ্যামিলিকে এখানে আনতে না পারি, বা শারমিনকে দিয়ে গেট টুগেদারের ফার্স্ট মিট, যেটা আমাদের আসলে প্রথম দেখার ব্যাপারটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, যেহেতু ওনারাই অভিভাবক, আসলে আমরা চাইলে জোর করলে এটা পারি না, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে লাইক দেখা সাক্ষাৎ হওয়ার পরেও যে ফ্যামিলির সাথে তারা মিট করেছে যদি মেনে নিয়ে থাকে শারমিন, তাহলে তার ফ্যামিলি সহ শারমিনকে সহ আমরা অফিসে আনার ব্যবস্থা করব। বাট আমি সেকেন্ড অপশনটা নিয়ে আসলে চিন্তাই করতে চাচ্ছি না, কারণ এই ফার্স্ট মিটটা দুজনকে না জানিয়ে প্রথম দেখাটা, এই দেখাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আমি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম। আর এই পর্যায়ে বাকি বিষয়গুলো কিভাবে আসবে না আসবে আমি এখন পর্যন্ত জানি না। যেটাই আসুক না কেন ভিডিওর সঙ্গে এখনই যুক্ত হবে। আর তার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, বিশেষ করে যারা এই ধরনের ছেলেমেয়ের জিম্মাদারি আছেন, বা এই ধরনের ছেলে মেয়েদেরকে যারা পেলে বসে বড় করছেন, তাদের উপরে এক ধরনের অধিকার আপনাদের আছে, আপনারাই আসলে লিগ্যাল গার্ডিয়ান বলতে গেলে। কিন্তু এই ধরনের ছেলে মেয়ের মধ্যে তার পরিবারের কাছে ফেরার যে আকুতি, অনেক অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক মানে আরামে থাকে, অনেক ভালো আছে, তারপরও তার নিজের পরিবারকে দেখার, নিজের বংশ পরিচয়কে দেখার, নিজের ভিটামাটিকে দেখার যে আকুতি, সেই আকুতিটাকে আপনারা অসম্মান করেন না, সেই আকুতিটাকে আপনারা মানে তুচ্ছ-তাচ্ছিল্য করেন না, মানে ভ্যালু না দেওয়া অবস্থায় রেখেন না। আর যদি কোনো না কোনোভাবে তারা পেয়েই যায়, তাহলে অন্তত কোনো জটিলতা তৈরি করেন না, এটা হচ্ছে বলার। তবে এটা ঠিক, ভদ্রমহিলা যে কাজটা করেছেন, আমি জানি না এখন পর্যন্ত উনি যদি আসেন তাহলে আমি ওনাকে প্রশ্ন করতে পারবো, আর যদি না আসেন তাহলে আমি এই ভিডিও শুরুতেই আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো মিস ইনফরমেশন আমি দিয়ে থাকি। আমি এরকম ইনফরমেশন পেয়েছি, হয়তোবা সঠিক, হয়তোবা সঠিক না। তবে এটা ঠিক, যদি আমি আপনাকে পাই আমি প্রশ্নটা অবশ্যই করবো, আর যদি না পাই তাহলে আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এরকম একটা মেয়েকে যেখান থেকেই পান না কেন তার জিম্মাদারিতে ছিলেন এবং তাকে আপনি পেলে বসে বড় করেছেন। এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ, এবং আমি আমার জায়গা থেকে আপনার জন্য সাধুবাদ জানাই, দোয়া করি যে আপনি একটা অসাধারণ কাজ করেছেন। তবে অভিমানের জায়গাটা অবশ্যই আছে, আপনাকে না জানিয়ে যেহেতু এখানে এসছে, সেটা অবশ্যই অভিমানের জায়গা, কষ্টের জায়গা। তবে বিষয়টা যদি ওরও আশঙ্কার জায়গাটা এরকম থাকলে, জানালে হয়তো ও এখানে আসতে পারতো না, তাহলে সেই জায়গাটাকেও একটা মূল্যায়ন করা উচিত। তো আমার মনে হয় যে বিদায় যদি দিতেই হয় তাহলে হাসি মুখে দিতে হবে, এই হচ্ছে বিষয় আর কি। তো আমি জানি না আসলে এই বিষয়গুলোর অনেক কনফিউজ আমি, এবং এই বিষয়গুলো নিয়ে শেষ পর্যন্ত ভিডিওর এন্ডিংটা কি দাঁড়াবে আই এম রিয়েলি কনফিউজ। এবং এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো বর্তমানে ফেসবুকের ভিডিও রিচ নিয়ে। আমি জানেন যে আজকেই বোধহয় একটা স্ট্যাটাস দিয়েছি, আজকে অথবা গতকালকে, সেটা হচ্ছে যে, এবং এর আগে আপনারা দেখবেন যে ব্র্যান্ডিং বাংলাদেশের যে 20তম এপিসোড, রাজীব ভাইয়ের যে এপিসোডটা, সেটারও যে শেয়ারিং বা দেখা, ভিউ বা রিচ, এটা আসলে আমার যে কন্টেন্টের টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সির জায়গাটা থেকে অনেক বেশি শকড আমি। এবং শকড এই কারণে যে আসলে কন্টেন্টের মান সেটা নিয়ে না, কারণ শকড হচ্ছে হলো টেকনিক্যাল বিভিন্ন রকমের এরর ফেসবুকের। তো এটা যে শুধুমাত্র আমার পেজে হচ্ছে তা না, বাংলাদেশের অনেক রথী মহারথী যারা আছেন তাদের সমস্ত পেজ আমি স্টাডি করে দেখলাম একই অবস্থা। তো সেই জায়গাটা থেকে এই ধরনের কন্টেন্টগুলো, যেগুলো আপন ঠিকানার, যেগুলোতে অনেক অনেক বেশি শেয়ার করতে হয়, কিংবা যেগুলো অনেক অনেক বেশি মানুষ দেখতে চায়, সেই ধরনের কন্টেন্টগুলো যখন এখানে আপলোড করার পরে মানুষ যদি নোটিফাই না হয়, বা এই যে ব্র্যান্ডিং বাংলাদেশের এপিসোডটার কথা আমি বলতে পারি, আপনারা আগের ভিডিও গেলে আপনারা দেখবেন যে যে ঘটনাটা ঘটেছে, সেটা রীতিমতো আমার জন্য খুব বেশি শকিং। তো আমি আশা করছি যে এরকম টেকনিক্যাল এরর এটা আমরা যেন কাটিয়ে উঠি। এবং আপনারা দেখবেন যে আমি প্রথম ভিডিওগুলো যখন আমি করতাম তখন এই কথাগুলো বলতাম যে ফেসবুক ইজ নট মাই প্রপার্টি, ইউটিউব ইজ নট মাই প্রপার্টি। আমি চাইলেই এখানে যেভাবে ইচ্ছা সেভাবে অ্যাক্ট করতে পারবো না একটাই কারণে, সেটা হচ্ছে ফেসবুকের যদি টেকনিক্যাল এরর থাকে সেটা আমার এন্ড থেকে সমাধান করার কোনো সুযোগ নাই, ইউটিউবের যদি টেকনিক্যাল এরর থাকে সেটা আমার এন্ড থেকে সমাধান করার কোনো সুযোগ নাই, এবং এই বিষয়গুলো আমাদেরকে মেনে নিয়েই আগাতে হবে। তো কষ্টের জায়গা আছে, কষ্টের ডেফিনেটলি জায়গা আছে, যে এত চমৎকার একটা ভিডিও করার পরে
যদি সেটা মানুষজন দেখতে না পারে, সেটা নিঃসন্দেহে দুঃখের। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আশা করছি যে আল্লাহ এই জটিলতা থেকে আমাদেরকে দ্রুত বের করে নিয়ে আসবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ। এবং দেখা যাক বাকি স্টেপগুলো আমরা সাকসেসফুলি করতে পারি কিনা। তাওয়াক্কালতু আলাল্লাহ, এগেইন দেখা যাক, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, ফাইনালি আমরা শারমিনকে যারা রেখেছিলেন তাদেরকে আনতে পেরেছি। আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আচ্ছা, আমি একটা ভিডিও করছি, ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো। আমি একটু কথা বলতে চাই হচ্ছে শারমিন যাদের কাছে ছিল তাদের সাথে। আপনি বোধহয় সেই ভদ্রমহিলা যার কাছে হচ্ছে শারমিন ছিল। আর আপনার পরিচয়টা একটু নেই প্রথমে। আমি ওনার ছোট বোনের হাজবেন্ড। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন ভাই, উনি আপনার ছেলে? জি। ওকে। আর আপনার পরিচয়টা আমার একটু? নাম হচ্ছে মিসেস শিউলি বেগম। শিউলি বেগম। জি জি। আর এই হচ্ছে আমাদের শারমিন। জি। শারমিন, কি অবস্থা? জি আমি ভাইয়া ভালো। আপনার সাথে একটু পরে কথা বলতেছি, তার আগে একটু আপনি খুব গুরুত্বপূর্ণ, আপনার সাথে একটু কথা বলা দরকার। আচ্ছা, আমরা বলেন। একটু কমপ্লেক্সিটি ফেস করতেছিলাম হ্যাঁ। বোধহয়। একটা যেটা হচ্ছে যে ও আপনাকে না জানায় এখানে আসছে, যেটা হ্যাঁ। আপনি পরবর্তীতে জানতে পারছেন, এটা খুব কষ্টের বিষয়। কষ্টের অবশ্যই বিষয়। অবশ্যই কষ্টের বিষয়। কষ্টের বিষয়। এবং আমি তো আসলে তাড়াহুড়ো করে কাজটা করছি, করছেন। আর যেহেতু ওর বয়স প্রাপ্তবয়স্ক 18 হ্যাঁ, বেশি, হ্যাঁ। সুতরাং আমি এতটা কনসার্ন করি নাই বিষয়টা। আচ্ছা। আর আমি জানতে পারছি যখন যে আপনি এটা পরবর্তীতে জানছেন এবং জেনে আপনি চাচ্ছেন না এইভাবে এখানে আসতে, না না, তখন ওই আমি ভাবছি ওকে যে নিয়ে আসছে তার সাথে সে আসবে। ও তো আমাকে বিশ্বাস করে নাই, করলে আমাকে যা বলতো ঘটনাটা। আর ও যদি বলতো যে এরকম একটা লিঙ্ক পেয়েছে আন্টি আপনি চলেন, তাহলে তো আমি নিয়ে আসবো। আচ্ছা আজকে আবার দেখেন সে আসতে চাচ্ছিল না, কান্না করতেছে। আচ্ছা বুঝছেন, জিজ্ঞেস করেন, আসতে চাচ্ছে না, কান্না করতেছে, থাকবে। আচ্ছা। তাই বলেন তো এখন। যাই হোক, আপনি শেষ পর্যন্ত রাজি হয়েছেন তো? আপনি হ্যাঁ, তো আসছেন, অবশ্যই, খুশি মনে অবশ্যই, আসছেন তো এখানে? অবশ্যই, তাহলে আমি অবশ্যই। এই বিষয়টা আর দীর্ঘায়িত না, করবো না। না, না, না। ওখানে কি হয়েছে না হয়েছে, না, সেটা দেখার আমি বিষয় না। শুনেছি যে কমিশনার সাহেবকে নিয়ে আসা, বা যেটা আমি সাপোর্ট না করছি। না, আমি বলছি যে আমাকে যদি যেতে হয় কমিশনার বাসায় যাব, কথা টথা বলে তারপর আমি এখানে আসবো। আপনি যেটা করছেন সেটার সাথে আমি 100% একমত। আচ্ছা। কারণ যেহেতু আপনার কাছে উনি আছে, একটা মেয়ে হ্যাঁ, মানুষ, হ্যাঁ। সুতরাং আপনি যেহেতু আমার কাজ সম্পর্কে আপনার হ্যাঁ, ধারণা নাই। অবশ্যই, না, না, আছে, আছে, আমার ধারণা ছিল। আচ্ছা, তাহলে এটা আজকে নতুন কিছু না, আমি খুব ভালোভাবে জানি এটা আছে। আচ্ছা। সেই বিশ্বাস আমি এখানে আসছি। না, কিন্তু আমি যখন এটা পুরোপুরি শুনলাম যে কমিশনার সাহেব বা এরকম, তখন আমি খুবই উৎকণ্ঠার মধ্যে ছিলাম এই কারণে। এটা যখন আসছে ছোট বয়স, তখন 5 থেকে 6 হবে, আচ্ছা। এলাকার সবাই জানে। আচ্ছা, এই বিষয়টা কি আমার জানানোর দরকার না? আপনি কি অবশ্যই বলেন? আপনি তো অবশ্যই, আপনি আপনিও তো আমাকে লিগ্যাল নক গার্ডিয়ান। করেন না, আমার হাজবেন্ড আমাকে নক করছে যে শারমিন কোথায় গেছে খবর নাও। ও এটা কিন্তু আর যে টিভি আমার হাজবেন্ড দেখে, আমি দেখি না, আমি লাভ গুরু দেখি। আচ্ছা, আপনি লাভ বুঝছেন, আমি লাভ গুরু দেখি। আমি আচ্ছা। কিন্তু এই যে জীবনের গল্প, তারপরে আপন ঠিকানা, এগুলো সব আমার হাজবেন্ড দেখে। আচ্ছা, ও ও আমার দেখে husband- তারপর হচ্ছে খোঁজ আমার নিয়েছে। হাজবেন্ড বলতেছে মেয়েটার নাম শারমিন, দেখো আমাদের মেয়েটা না। আমার হাজবেন্ড বলছে, যখন আচ্ছা। ছবি পাঠাইছে তখন আমি বুঝলাম যে এটা তো আমাদের শারমিন। আচ্ছা। আমার হাজবেন্ড যখন গেছে ও আরো ছোট ছিল, ও বুঝছেন। আচ্ছা। আবার বলতেছিল যে বাচ্চাগুলো ছোট, ওই জন্য আমার হাজবেন্ড কনফিউজ ছিল। আর আচ্ছা। যে কি বিয়ে যত গল্প, এটা আমার হাজবেন্ড দেখে, আমি দেখি না। আচ্ছা, তো যাই হোক, বুঝছেন? আপনি শেষ পর্যন্ত রাজি খুশি তো? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি কতটুকু জানেন ওর সম্পর্কে, যে ওর ফ্যামিলি পাওয়া গেছে, কতটুকু জানেন? না, এখনো তো আমি শিওর না। আপনি এখন যদি- ও শিওর হবে যে এটা আমার ফ্যামিলি। Right. আমি সুন্দরভাবে দিয়ে আলহামদুলিল্লাহ, দিব। এটা হচ্ছে আপনার অবস্থা, আমার অবস্থা হ্যাঁ, সেম, কারণ হ্যাঁ। আমি নিজেও কথা বলি নাই। না, না। হ্যাঁ, আমাদের এখানে আমি তো সামনে, দেখি না, আমি কিভাবে বলবো যে এটা ওর ফ্যামিলি কি? Right, right. তাহলে তো আমি খুঁজে বের করতাম। রাইট। শারমিন, কি অবস্থা আপনার? আপনার নিউজ পাইছেন ফ্যামিলির ব্যাপারে? পাইছি। আচ্ছা, নিউজ পাওয়ার পরে কি মনে হয়েছে আপনার? ওদের সাথে কথা হয়েছে? ফ্যামিলির সঙ্গে কারোর সঙ্গে কথা হয়েছে? না, কে আপনাকে নিউজটা দিছে প্রথম? আমাকে নিউজটা দিছে, এখানে আমি একজনকে ফোন দিছিলাম। তোমাকে ফোন ফোন দিছিল? দেওয়ার পর জানতে পারছি, জান পাইছি। আরিফ ভাইকে ফোন দিছিলেন? হ্যাঁ, ওনাকে। ওনাকে ফোন পাইছেন, কিন্তু আপনি আপনার বাবা মায়ের সঙ্গে যারা দাবি করছে তাদের সঙ্গে তো কথা হয়নি আপনার কারো? না। কথা হয়নি না? আচ্ছা, তো ঠিক আছে, দেখেন কি দাঁড়ায়। আপনার কিছু বলার আছে? আপনিও তো এক ধরনের অভিভাবক। না, এটা তো ভালো, খুশির খবর। বাবা মারে পাইছে এতদিন পরে, সেই জন্য আনন্দ মুহূর্তটা দেখার জন্য আমরা আসলাম। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। যদি সবকিছু মিলে যায় তাহলে খুশি মনে হ্যাঁ, হস্তান্তর হ্যাঁ, করবেন? অবশ্যই খুশি, অবশ্যই খুশি। এবং এটা আরো ওয়েলকাম যে ও সবসময় আমার বাসায় আসা যাওয়া করবে, ছেলে আমরা বাবা মেয়ে। মা নিয়ে, বুঝছেন? দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ। আমরা তো আমরা আমরা তো আসলে কি ভালো। কাজের মেয়ের মতো দেখিনি, ওরা আসলে আমরা মেয়ের মতো মানে আমি দেখি। ভাবছিলাম এক, হচ্ছে আর এক। আমি কিন্তু নিজেও খুব বেশি, মানে যে ধরনের ইনফরমেশন পাইছি, আমি নিজেও কিছুটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে শেষ আচ্ছা, পর্যন্ত আচ্ছা। আপনাকে রাজি করাতে পারবো কিনা, এখানে না, আসার জন্য। আসবো কি না, একটু আসবেন কষ্ট কিনা? না, আমি অনেক কষ্ট পাইছি যে তুই এই
আসলে আমাকে ছাড়া কেন করলি? না, এটা অবশ্যই কষ্টের বিষয়। সেই জন্য আমি বলছি তোকে যে নিয়ে গেছে তার কাছে যে আমি যাব না। আচ্ছা, এটা কষ্টের বিষয়, কিন্তু ও যদি আজকে ওর বাবা মাকে পেয়ে যায়, হ্যাঁ। এর চেয়ে বড় খুশির কোনো কিছু হবে না, এটাই হচ্ছে বিষয়। আর যিনি ওনাকে নিয়ে আসছিলেন তিনি আসলে আমাদের মাঝে আছেন, কিন্তু উনি সামহাউ ফেস দেখাতে চাচ্ছেন না, যে কারণে আমি ওনাকে ফেসটা দেখাবো। তো শারমিন, ফাইনালি হচ্ছে স্টুডিওতে বসতে হবে, চলো। না, পরে একটু পরে নিয়ে আসো, আমি বলতেছি কি করতে হবে। কত বছর পরে? 15 বছর পরে। তো 15 বছর পরে বাবা মাকে পাইতে যাইতেছেন, যদি সত্যি হয়ে থাকে সমস্ত কিছু। আমি কিন্তু এখনো জানি না, আমি এখনো কথা বলে নেই। তোমার কাছে তো শীটটা আছে না, ওইটা আমাকে দিয়ে যাওয়ার আগে, যখন ওদেরকে আনতে যাবো তার আগে আমাকে দিয়ে যাবা। ওরা এখনো নিচে অপেক্ষা করতেছে। হইতে পারে এমন যে আর 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যেই 15 বছরের যত কষ্ট আছে, যত অপেক্ষা আছে, সব একসাথে শেষ হয়ে যাবে। হতে পারে এটা। আমি এখন পর্যন্ত এরকম মিস হয় নাই কখনো, আলহামদুলিল্লাহ। হয়তো এটাও হবে না, কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম যে আপনি অনেক খুশি মনে এখানে আসবেন। হ্যাঁ, খুশি, ভিতরে খুশি। কিন্তু মনে হচ্ছে অনেক অনেক ঝড়ঝাপটা গেছে, তাই না? থাক, আমরা খুশিটাকে বড় করে দেখি। আর প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগতেছে যদি সত্যি সত্যি বাস্তব হয়ে যায় মা বা বাবা? মনে হয় আমার চেয়ে বেশি বড় খুশি কেউ হবে না। ওর তো বোধহয় শুধু মা আসছে, 2 ভাই বোন। বাবা কেন আসে নাই? আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করি। আর যে সাংবাদিকটার কথা, যে সাংবাদিকটা আসলে বড় ভূমিকা রাখছে, উনিও আসছে, সাথে আরিফ ভাইও আসছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। হ্যাঁ, আমি নিয়ে আসবো, তারপরে হচ্ছে বাকিটুকু সমস্ত কিছু একবার মিলাবো, ঠিক আছে? তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। মনের কষ্ট যা ছিল আজকে থেকে ভুলে যাও। আমি অনেক কোশ্চেন তোমাকে করতে পারতাম, তুমি করেই বলি, কারণ তুমি আমার বয়স অনেক ছোট, আমার বোনের মতো। হ্যাঁ, মনের কষ্ট যা ছিল, যা হয়েছে না হয়েছে ভুলে যাও। তোমাকে আমরা শেষ পর্যন্ত গেট টুগেদার এখানে নিয়ে আসতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই যারা তোমাকে পেলে বসে বড় করছে, তাই না? অনেক মানুষ কিন্তু করে না, এটাই বড় কথা, তাই না? ওনারা যেটা দেয়নি, মানে অন্যরা যেটা দেয়নি, যেটা মা বাবার থেকে পায়নি, সেটা ওনারা দিচ্ছে, তাই না? এটাই তো বড় কথা, অনেক সাপোর্ট করছে। এটাই তো বড় কথা। কোনো নেগেটিভিটিকে আমরা বড় করে দেখবো না। তোমাকে খাবার দিয়ে হলেও তো পালছে, অনেকে তো পালে না, রাস্তায় পড়ে থাকে, তাই না? রাস্তায় পড়ে থাকে, তাই না? সুতরাং এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং শেষ পর্যন্ত ওনারা এখানে আসছেন, এবং তুমি যে ওনাদেরকে বলে আস না, এটা কিন্তু একটা, হ্যাঁ, এটাই আমার সব মনে হয়। আমি এখান থেকে যাওয়ার পরে আমি ভয় পেয়ে গেছিলাম। আসল কথা এটা যে আমি বলতে পারিনি, ফেস টু ফেস করতে পারিনি, কথাগুলো বলতে পারিনি। এটা কিন্তু একটা বড় ধরনের ভুল। হ্যাঁ, এটা আমি ভুল করছি। পরে আমি ভাবছি মনে মনে, যেটা নিয়ে আমার বড়, তুমি যতই হোক না কেন, তুমি যদি তাদেরকে জানাইতা, তোমার একটা সন্দেহ ছিল হয়তো মনের মধ্যে যে আসতে দিবে কিনা, এরকম সন্দেহ ছিল। হ্যাঁ, এরকমই ছিল যে হয়তো না করবে। কিন্তু তোমার আকুতি কয়দিন তারা না করতো? তুমি 1 দিন বলতা, 2 দিন বলতা, 3 দিন বলতা, ঠিকই এক সময় খুশ রাজি হয়ে নিয়ে আসতো। রাজি হইতো। তো তুমি যে না দিয়ে এসে, বলিনি, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু তারা যথেষ্ট রকমের কষ্ট পাইছে। কষ্ট পাওয়া থেকে ভদ্রমহিলা এরকম করছে। তাকে দেখে তোমার যথেষ্ট হাসি খুশি মনে হলো, মিশুক মনে হলো। যাই হোক, বড় কথা হচ্ছে যে শেষ পর্যন্ত এখানে রাজি হয়ে আসছে, এটাই অনেক বড় কথা, এটাই অনেক তাই না? বড় কথা। আমরা সবসময় এইটাকেই বড় করে দেখবো। আচ্ছা, কয়েকটা জিনিস আমি একটু তোমার কাছ থেকে কনফার্ম হই। হ্যাঁ, তুমি যেটা বলছিলা যে মা বাবা ভাই বোনকে দেখলে চিনবো, এরকম একটা কথা তোমার ছিল ভিডিওতে। সো তুমি সবচেয়ে বেশি কাকে দেখলে চিনবা? ভুল। বড় বোন। কিন্তু এমন উল্টো হয়ে গেল না, মাকে দেখলেই তো বেশি চেনার কথা। মাকে দেখে বেশি চেনার কথা। যখন ছোট ছিলাম মা চলে গেছিল, হ্যাঁ, ওর পর থেকে মাকে আর দেখিনি কখনো। ও, পরে বোনই পালছে, বড় করছে, মা চলে গেছিল বলতে আলাদা হয়ে গেছে। আলাদা? তুমি ঘটনাটা বলছিলা ওদেরকে ভিডিওতে? মনে হয় না। কি হয়েছিল, মানে একটু বলো তো, আলাদা হয়ে গেছিল বলতে? আলাদা হয়েছিল মানে ছোটখাটো ঝগড়া হয়েছিল, হয়ে ঝগড়ার পর আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে কোথায় গেছিল? তা আমি জানি না, ছোট ছিলাম, জানি না কোথায় গেছিল। তোমার মাকে কোশ্চেন গুলো করবা না আজকে? যদি হ্যাঁ, সত্যি- পাইলে তো অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করবো, কেন এগুলো করছিল। ওর ভেতরের যে চাপা কষ্টটা, এটা আমি সামনাসামনি বসে কিছুটা অনুভব করতে পারছি। আমি জানি না, এই ভিডিওটা আপনারা যদি ভালো করে খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ এই দুনিয়াতে কারে কিভাবে পাঠাইছে, কে কিভাবে লাইফ লিড করতেছে, কত ভালো আছি আমরা। ঠিক আছে, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, কিছুক্ষণ ওয়েট করো, দেখা যাক। আমি নিজেও জানি না, কিন্তু আমি একদম আল্লাহর নামে কসম করে বলতেছি, আমি নিজেও কথা বলি নাই। যা হবে এই ভিডিওতে হবে। আচ্ছা, আমরা ওয়েট করি, দেখা যাক কি হয়।
তোমার সেন্সলেস হওয়ার ব্যারাম নাই তো আবার? কখনো হয়নি, না আবার বেশি এক্সট্রিম হয়ে সেন্সলেস হয়ে যাও না, আমার বিপদে পড়ে যাবো কিন্তু। ঠিক আছে, কখনো হয়নি। কান্নাকাটি করো ঠিক আছে, ওটা সেন্সলেস হয়েও না। আমার অফিসে কিন্তু ফিমেল কোনো অ্যাসিস্ট্যান্ট নাই যে তোমাকে হেল্প করবে, ঠিক আছে? আমি ভাবিনি পাবো, বিশ্বাস করিনি, ভাবছি ভুয়া। আগেগুলো এটা- দেখতা, আগে ভিডিওগুলো দেখতা, ইদানিং দেখা শুরু করছি। তোমার কাছে মনে হচ্ছে ভুয়া এগুলা? হ্যাঁ, ভাবতাম এগুলো ভুয়া, এগুলো হয় কখনো? ইউটিউবে অনেক ভুয়া ভুয়া পেজ আছে, হ্যাঁ। অনেক অনেক কিছু আছে, দেখা ভাবতাম এগুলো সব ভুয়া, হয় না এগুলা। আমিও তাই ভাবতাম, মানে ভুয়া ভাবতাম না, কিন্তু আমি ভাবতাম যে এগুলো সম্ভব না। মানে দুই একটা করার পরে যখন মনে হলো যে না, এগুলো করা যায়, হয়ে যায়, তখন আমার নিজের কাছে খুব অবিশ্বাস, আমার স্টিল অবিশ্বাস। এখন অনেকগুলো করতে করতে একটা কনফিডেন্ট চলে আসছে আল্লাহর নামে, কিন্তু আমার নিজের কাছেও এরকম সন্দেহ লাগতো। বাপ মা যদি গরিব হয়, সমস্যা নেই, হুম, ওই গরিব ঘরে থাকবো, সমস্যা নেই। তোমার তো বিয়ে শাদী হয় নাই না? ওকে, বিয়ে শাদীর চেষ্টা করছে, যেখানে ছিল এখানে চেষ্টা করছে? হ্যাঁ, ওখানে এখনো করতেছে। এখনো করতেছে? কি করে উনি যেখানে ছিল? ওনার 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 হাজবেন্ড কি করে? ওনার হাজবেন্ড দেশের বাইরে থাকে। দেশের বাইরে থাকে? উনি দেশের বাইরে থেকে দেখছে, দেখে এনাকে হ্যাঁ। জানাইছে? ও আচ্ছা আচ্ছা। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা এই মোমেন্টগুলো স্কিপ করেন না। আপনারা, আমরা যেভাবে অপেক্ষা করতেছি, আপনারা পুরো ভিডিওটা ফিল করেন, তাড়াহুড়ো করেন না। এই অপেক্ষা, এই বিষয়গুলো আপনারা একটু দেখেন। আসলে ভিডিওটা অনেক বড় হয়, আমি তাহলে ছোট করে আপনাদের এখানে প্রেজেন্ট করি। তো আমি সবাইকে বলবো যে স্কিপ করেন না, টাইনেন না, দেখেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন যে এই বাচ্চাদের আকুতিগুলা কি, আসলে এই মানুষগুলা যারা বড় হয় কষ্টে, তাদের আকুতিগুলা কি একটু হলেও অনুভব করতে পারবেন। হ্যাঁ, তবে আমিও খুব অবাক হয়েছি যে তুমি শুধু ঠিকানা বলছিলা কুমিল্লার লাঙ্গলকোট, হ্যাঁ, এর আগের ভিডিওটা যেটা ছিল হ্যাঁ। এইটা তো তোমার নোয়াখালীর সোনাপুর কোথায় কোথায় কোন গ্রাম শয়তানপুর ডিটেল সব বলছে, তারপরও আমরা এখন পর্যন্ত ওটার কোনো হদিস পাই নাই। আর তোমার শুধু কুমিল্লার লাঙ্গলকোট এইটা দিয়ে মোটামুটি তোমার বাড়ি 2 ঘন্টা না 3 ঘন্টার মধ্যে সে ভিডিও সাকসেসফুল হয়েছে। আল্লাহু আকবার। আমি তো এটা কিন্তু এরকম প্রথম না, মানে অনেক থাকে যে ক্লুটা খুব কঠিন কিন্তু ভিডিও অনেক দ্রুত সফল হয়ে যায়, আবার অনেক থাকে অনেক অনেক ক্লু আছে কিন্তু ভিডিও সফল হয় না। আরিফ ভাইয়াকে ফোন দিয়ে বলতাম, ভাইয়া ভিডিওটা কখন আপলোড হবে, কখন ছাড়বেন, কখন ছাড়বেন। আরিফের সাথে যোগাযোগ করছিল কে? আরিফের সাথে যোগাযোগ করছি আমি। তুমি যোগাযোগ করছিলে নাকি? এই যে এই মহিলা তো তোমাকে না, প্রথম যখন ভিডিওটা তখন তো এই মহিলা তোমাকে বলছিল যে এরকম এরকম হয়, যাবা কিনা। পরবর্তীতে এই মহিলা যোগাযোগ করেন বোধহয়, যিনি ফেস দেখাবেন না, উনি বোধহয় যোগাযোগ করেন। তারপরে হলো তুমি আরিফকে নক দাও বা কিছু একটা ভাইয়াকে হয়েছে। কল দিয়ে আমি বলি, আচ্ছা আচ্ছা। ফোন দিয়ে বলি যে ভাইয়া কখন ছাড়বে, কখন হবে। ভাই বলতেছে এই একটা কেস আছে, এটা সমস্যাটা শেষ হইলেই তোমারটা ছাড়া হবে। হ্যাঁ, যাক আল্লাহ ভরসা। আর যদি না মেলে? এমন তো হলো যে মিললো না, এরকমও তো হতে পারে। তাহলে বাবা ভাগ্যে তো লেখা। যাই হোক, মিলাই নিও। মানে নিজের মধ্যে যদি কোনো ধরনের বিন্দুমাত্র কনফিউশন থাকে যে না সন্দেহ হচ্ছে, তাহলে এগ্রি করবা না, ঠিক আছে? আর যদি সমস্ত কিছু মিলে যায় তো মিলে যাবেই। এই যেখানে একটা লাল বাতি আছে, সেট সিগন্যাল দেখতে পাচ্ছ? ওই যে বাতি, ওই যে বাইরে ওই যে একটা লাইট আছে দেখছো? তো হ্যাঁ, ওই বাতিটা জ্বলা মানে হচ্ছে তোমার ফ্যামিলি এখানে আসছে। এই বাইরে আমরা যে স্টুডিওতে এখন বসে কথা বলতেছি এখানে, তো ওই লাল বাতি হতে পারে তোমার তোমার জীবনের জন্য সৌভাগ্যের বাতি, অথবা সত্যি সত্যি লাল বাতি। আমি ঠিক জানি না কি হবে। হ্যাঁ, তো ওনারা এখনো আসে নাই, খুব কাছাকাছি, আমাদের লোক গেছে নিয়ে আসার জন্য। এটা আসা মানে হচ্ছে ওখান থেকে সিগন্যাল দিবে।
আল্লাহু আকবার। কি জিজ্ঞেস করবা যদি মা সত্যি সত্যি মারে চিনতে পারো বা বোনদের চিনতে পারো? কিছু আছে মাথায়? কিছু জিজ্ঞেস করবো না, প্রশ্ন করবো না। অভিমান থাকবে না, কোনো কষ্ট থাকবে না? দেখলে কষ্ট চলে যাবে। তোমারে তো মানুষের পাশে কাজে দিছিল চাচারে দিয়া, তো তোমার তো ইয়া হওয়া উচিত, অভিমান হওয়া উচিত, কষ্ট হওয়া উচিত। বলবো যা হওয়ার হয়ে গেছে। রুমা কই? রুমা জানে এই ঘটনা? রুমার সাথে তো না, না, পালায় না, ও আসছিল। জানে না, ও মাদার টেক থাকে, ও জানে না এই কথাটা। ওর সাথে তো পালায় আসছিল। হ্যাঁ। ওরই ভাবি এটা, না ওই বাসা থেকে অন্য বাসায় চলে গেছে? ও নিয়ে এসে না তো রাখছিল তোমাকে কাজে দেওয়ার জন্য? রুমার হ্যাঁ, ওই আমাকে ওই বাসায় দিছে। এই বাসায় দিছে, হ্যাঁ, যে বাসায় আন্টির তুমি এখন বাসায়। আছো, এই যে জি। লোক ভদ্রমহিলা নিয়ে আসলো। জি, জি। ও, রুমাই তো বোধহয় এনাদের কি হয়? রুমা ওনাদের বাসায় ভাড়া থাকতো। ও, ভাড়া থাকতো। কুমিল্লা। রুমা এখনো জানে না? না, না, ও জানে না। তুমি বলছো বাবা হচ্ছে সালাম, মা হচ্ছে আমেনা, 2 ভাই বোন, সালমা, ফরহাদ, রাসেল। 4 ভাই বোন তোমরা। সালমা, ফরহাদ, রাসেল, তুমি হচ্ছে শারমিন। এই অপেক্ষাটুকু কি মনে হইতেছে? অনেক ভারী, যাইতেছে না সময়টা। আমি মোটেও এই অপেক্ষাটা ইচ্ছা করে করাচ্ছি না। হ্যাঁ, তোমার ফ্যামিলি যেটা হয়েছে, ওনারা সম্ভবত কোন একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে ব্যাগটা ওইখানে ভুলে আবার রেখে আসছে, তো কাছাকাছি এসে আবার রেস্টুরেন্টে গেছে ব্যাগ নিয়ে আসার জন্য। আমি ইচ্ছা করে করাচ্ছি না কিন্তু। আমি নিজেও চাচ্ছি যে খুব দ্রুত মিট হয়ে যাক, দেখলে চিনো। হ্যাঁ, যদি আল্লাহ চেনায় তো, তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে আর কি। কি হবে যদি মানে সবকিছু ঠিকঠাক থাকে, চলে যাবা কুমিল্লাতে? যাওয়ার ইচ্ছা। ব্যাগ নিয়ে আসছি। ব্যাগ নিয়ে আসছো? হ্যাঁ। একবারে রেডি হয়ে আসছো? হ্যাঁ। আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি না মিলে তাহলে তো আমারই কষ্ট লাগবে। না মিললে ভাগ্য উল্টা হয়ে যাবে বাবা। উনি আবার রাখবেন? কি পথে দেখি রাখি কিনা, তাহলে তা উনি তো বললো উনি রাখবে, যদি মিলে দিবে, না হলে হাসি খুশি মুখে দিবে, হাসি খুশি মুখে দিবে, আর যদি না মিলে তাহলে আবার। আমি জীবনেও কোনোদিন চিন্তা করি নাই আমি এই ধরনের কাজ করবো, বিশ্বাস করেন। আমি আপনাদের সবাইকে বলি, কোনোদিন চিন্তা করি নাই যে এই ধরনের কন্টেন্ট আমার হাত দিয়ে আসবে। এবং আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে বাইরের দেশগুলোতে যেটা হয়, যে আমি এরকম ভিডিও দেখেছি 2 মিনিটের 3 মিনিটের, আমেরিকান সোলজার, সম্ভবত আমেরিকান সোলজাররা, বিদেশি সোলজার যারা, ইউরোপিয়ান সোলজাররা, তারা সম্ভবত কোনো একটা মিশনে থাকে, মিশন থেকে তারা ফেরে যখন, তো বাচ্চাদেরকে সারপ্রাইজ দেয়। হ্যাঁ, এবং বাচ্চা হয়তো স্কুলে বসে আছে, ওই সময় হয়তো বাবা গিয়ে উপস্থিত হলো। কিংবা নিশ্চয়ই আপনারা এই ধরনের ভিডিও দেখেছেন, অনেকদিন পরে এসছে, বাবাকে পেয়ে বাচ্চা যে কি পরিমাণ খুশি হয়। অথবা কোনো একটা গিফটের প্যাকেটের মধ্যে, বড় একটা প্যাকেটের মধ্যে বাবাকে নিয়ে আসছে, গিফটের প্যাকেট খুলে ছোট বাচ্চা, সে বাবাকে দেখে কি পরিমাণ খুশি হয়। তো এই ভিডিওর 2টা ইম্প্যাক্ট মনের মধ্যে আসে। একটা হচ্ছে যে সে যুদ্ধ করে আসছে না, এটা আমি চিন্তা করি ভাবে, যাই হোক সবার চিন্তা এরকম না, আমরা আসলে এটাই দেখে খুশি হই যে বাবা এতদিন পরে ফিরে আসছে, বাচ্চার কাছে কতটা খুশি লাগছে। না জানি সে যুদ্ধ করে কত বাবাকে মেরে ফেলছে, কত বাচ্চার বাবা মাকে সে মেরে ফেলছে, ওই দৃশ্যটা আবার অন্যরকম, ওইটা চিন্তা আসে মাঝে মাঝে। তো এইরকম ভিডিও দেখার পরে মানে মাথায় আসতো যে
এগুলা কি আদৌ করা সম্ভব? কত প্ল্যান করে নিশ্চয়ই এটা করতে হয়। যেমন যখন সে ফিরতেছে, যারা এই কনটেন্টগুলো তৈরি করবে তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়, পুরোটা প্ল্যান করতে হয়, ওইভাবে পুরো সেট রেডি করে যোগাযোগ করে এই জিনিসটা করতে হয়। তখন আমার কাছে মনে হতো যে এই ধরনের কনটেন্ট করা ইজ রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট। কিন্তু বাংলাদেশে যে আমি হুট করে এই ধরনের একটা কনটেন্ট নিয়ে মুভ করতে পারবো, এটা আমি জীবনে কোনোদিন স্বপ্নেও চিন্তা করি নাই, স্বপ্নেও চিন্তা করি নাই। আমি আবারও বলি, তাসলিমার ওই এপিসোডটা যদি আমার না করা হতো কাকতালীয়ভাবে, আল্লাহ মিলাই দিছে সত্য কথা বলতে যেটা, তাহলে আমার চোখ খুলতো না। এবং ওই এপিসোডটার পরে সফলতাটা ধামধাম করে সফলতা, কয়েকটা এপিসোড, এবং তখন থেকেই মূলত প্রথমে ছিল লস্ট অ্যান্ড ফাউন্ড, ঢাকা এফএম। স্টিল এটা এখনও আছে, কিন্তু ওইভাবে কাজ করা হচ্ছে না বিকজ অফ কোভিড-19, আরও অনেক জটিলতার কারণে। আর আজকে যে আপন ঠিকানা আপনারা দেখছেন, এটা জাস্ট জন্মটা আসলে হতো না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে আর কিছু বলার নাই। আমার নিজের ধৈর্যে বাঁধ ভেঙে যাচ্ছে শারমিন, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অপেক্ষা করার জন্যে আসলে বসে থাকা। ভিডিও চলতেছে, যতক্ষণ ধরে চলতেছে ততক্ষণ আপনারা দেখতে পাবেন না, আমি শর্ট করে দিব। তারপরেও এটা একটু লম্বা সময় ধরেই থাকবে। হ্যাঁ, যদি এমন হয় যে ধরো মার সাথে বাবা নাই, বা বাবার সাথে একটা আগের মতো নাই, অন্য একটা সংসার হয়ে গেছে, হইতে পারে। যদি এরকম অনেক কিছুই হয়ে যায়, তখন কি করবা? দেখা যায় তোমার মাই হয়তো বা অন্য কারোর উপর নির্ভর থাকে, অন্য কারো, সে তোমার মায়ের হয়তো রুটি রুজি নাই, কারোর উপর নির্ভর করে হয়তো সে বেঁচে আছে। তুমি কি করবা তখন? যত কিছুই হোক না কেন, তুমি যদি ঠিক থাকে, তুমি তোমার মারে দেখতে পাইতেছো, তোমার পরিবার পাইতেছো, এইটাই। এর চেয়ে বেশি কিছু আসলে আর হয় না। হ্যাঁ, তোমাকে যদি আমি এখন একটা কথা বলি, মানে খুব আজগুবি একটা কোশ্চেন করি, তারপরেও বলি, পুরা দুনিয়া একদিকে আর তোমার এই ফ্যামিলি পাওয়া একদিকে, তুমি কোনটা বেছে নিবা? তো ধরো তুমি সারা জীবনের জন্য আরামে থাকতে পারবা, খুশিতে থাকতে পারবা, তুমি অনেক দরিদ্র অবস্থার মধ্যে আছো, আমি জানি, কোনো কোনো দিন না খায় থাকছো, আমাকে না বললেও আমি বুঝতে পারি, অনেক কষ্টে আছো, অনেক দুর্দিন গেছে তোমার। হ্যাঁ, অনেক অত্যাচারিত হয়েছো বিভিন্ন জায়গায়। এইরকম অবস্থায় একটা মানুষ যখন থাকে, তার কাছে অর্থ জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাকে যদি আমি এখন অঢেল সম্পদ দিই, ধরো অঢেল একটা সিচুয়েশন, তোমার মন থেকে যেটা সেটাই বলবা, তোমাকে আমি অঢেল সম্পদ দিলাম, আর বিনিময়ে বললাম যে তুমি তোমার ফ্যামিলির সাথে মিট করতে পারবা না, এই যে ফ্যামিলি তোমার দরজার বাইরে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তুমি কোনটা বেছে নিবা? ফ্যামিলি। বলো যা দিয়েছেন সব নিয়ে নেন, আমি আমার ফ্যামিলির কাছে চলে যাব, ভাই বোনদের কাছে চলে যাব, ওগুলা লাগবে না। পরবর্তী জীবনে যদি এর চেয়ে বেশি কষ্ট হয়, যে কষ্ট তাও করছো, কষ্ট করবো, তাও লাগবে না, কষ্ট করে থাকবো, তাও লাগবে না। আজকের অপেক্ষাটা ভালোই হলো। অনেক কিছু জানা হলো, আসলে ধুমধাম করে হয়ে যায় তো, অনেক কিছুই জানতে পারি না, এ করতে ভালোই হলো। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়, আমিও অপেক্ষা করতেছি। ওকে, কি হবে আমরা জানি না, বাট দেখা যাক, আল্লাহ ভরসা। বসেন। আপনি বলছিলেন আপনি কাকে দেখলে আগে চিনবেন? তুমি, আচ্ছা, তুমি সব গোল ফেলাবে যে, তোমার সমস্যা নাই তো? না না, ওকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি মা, রাইট? বসুন, এক মিনিট, আমি একটু কথা বলে নিই। ও, ভয় পাচ্ছে নাকি? কে? আচ্ছা, ভয় পাচ্ছে। আপনি মা? হ্যাঁ। কেমন বুঝলাম বলেন তো? আপনার চেহারা দেখে বুঝছি। বড় বোন কে? বড় বোন সালমা। আচ্ছা আচ্ছা, সালমা। আপনি হচ্ছেন সেই সাংবাদিক কোথায়, না? আচ্ছা, ও বাচ্চা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ওকে না নিয়ে একটু ওদিকে কোথাও নিয়ে একটু হাঁটাচলা করেন। হ্যাঁ,
আচ্ছা, আপনি হচ্ছেন সেই লোক না যে অসাধ্য সাধন করেছেন। আপনার সাথে একটু পরে কথা বলতেছি। আরিফ ভাইও চলে আসছে। আরিফ ভাই থ্যাংক ইউ, শেপ টেপ করে আসছেন, ভালো লাগছে দেখতে। আরিফ ভাই আপনি এখানে দাঁড়ান, আমি এর সাথে একটু কথা বলে নিই। আপনার মেয়ের খবর পাইলেন কিভাবে আমাকে একটু বলেন তো, খবরটা পাইলেন কিভাবে যে মেয়ে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু? পাওয়া গেছে আমার ইনি কে, ইনি খবর- যে বাম পাশে যিনি, আপনি কি ভাই? হ্যাঁ, আচ্ছা, খবরটা পাইলেন কিভাবে? পেয়েছি। আমার এক মানুষের মেয়ে আমার ফোন করে কইতেছে যে এনে আমি তো ফেসবুক চালাই না, তারপর আমার কইতেছে মামি এনে ইয়া করছি, শারমিনের তো খবর পাইছি, এখন শারমিনে নিয়ে আসতেছে, আমরা তাড়াতাড়ি আসেন এই মুহূর্তে। ওই সময় রাতে 7:30 কি 8টা বাজতেছে। আচ্ছা, কারণ আমি তো অনেক দূরে আছিলাম, তাই আমি এই খবরটা শুনি আর ইয়া করি না, দেরি করি নাই, আমি তাড়াহুড়া করি। কে খবর দিয়েছে আপনাকে? আমার বোন, এই ওর ফুফাতো বোনে। ওর ফুফাতো বোনে খবর দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, মানে একজন আরেকজনকে খবর দিয়েছে। কিন্তু আরিফ ভাই আপনি আমাকে বলছেন যে এই সাংবাদিক সাহেবের অনেক বড় একটা ভূমিকা আছে। কি ভূমিকা আমাকে একটু বলেন তো? ওনার ভূমিকা অনেক বড় একটা ভূমিকা আছে। কি ভূমিকা বলেন তো? প্রথমত যখন মানে ভিডিওটা মানে পাবলিশ হওয়ার পরে ওই আমাকে দুবাই থেকে এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ইসরাফিল হাজার, ওই ভদ্রলোক ওনার আইডিতে শেয়ার করে ভিডিওটা, এবং খন্ড খন্ড করে ভিডিওটা শেয়ার করে। আচ্ছা, পরবর্তীতে এই ভাই মানে সাংবাদিক ভাইয়া মানে উনি আবার মানে শেয়ার করে। আচ্ছা, পরে উনি যখন মানে ফ্যামিলির সন্ধান পেয়ে মানে পাইছে, তখন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করছি আর কি। আচ্ছা, ইনি সন্ধান পেয়েছে। ভাই আপনার পরিচয়টা একটু দেন আপনি। সালাম আলাইকুম, আমি রবিউল হোসেন রাজু, কাজ করছি সি নিউজ 24 এবং সাপ্তাহিক সময়ের দর্পণে। আচ্ছা, মূল যে বিষয়টা সেটি হচ্ছে আপনি যখন আপডেট দিয়েছিলেন ভিডিওটার আপনার পেজে, এটা আমার নজরে আসে। নজরে আসার পরে আমি ভিডিওটা ইউটিউবে গিয়ে দেখলাম। যখন মেয়েটা বললো যে বাড়ি নাঙ্গলকোট, কুমিল্লার নাঙ্গলকোট, তৎক্ষণাৎ আমাদের নাঙ্গলকোট উপজেলার যে সামাজিক গ্রুপগুলো আছে ফেসবুক, আমি মেয়েটার একটা ছবি নিই, ছবি আর যে তথ্যগুলো ছিল, নাম, পিতার নাম বা মানে মাথার নাম, যে নামগুলো ছিল আর কি এখানে, এটা যুক্ত করে নিচে আমার দুটি নাম্বার দিয়ে দিই। আচ্ছা, তো নাম্বার দেওয়ার পরে কি হয়েছে, তৎক্ষণাৎ আমার কাছে একাধিক কল আসা শুরু হয়ে গেল যে এটা হচ্ছে জোড্ডা ইউনিয়ন, কেউ বলছে হেঁসাখালী ইউনিয়ন, কেউ বলছে রায়কোট ইউনিয়ন, মানে অর্থাৎ একাধিক কল তৎক্ষণাৎ আমার ফোনে আসা শুরু হয়ে গেল। যোগাযোগ করছে, আরিফে যোগাযোগ করছে, এছাড়াও অনেকে যোগাযোগ করলো। তো সর্বশেষ যে মাহিন্দ্র খন, সেটা হচ্ছে প্রায় 7টার পরে আমি প্রায় এক প্রকার বাড়ি দিয়ে রওনা দিচ্ছিলাম। তো একাধিক কলের ভিড়ে হঠাৎ এই কলটা বেঁচে উঠলো। তখন আমার সাথে এক ভাই ছিল, আলমগীর ভাই, উনিও, আমরা সবাই সামাজিক কাজে যুক্ত থাকি প্রতিনিয়ত। তো ভাইকে বললাম যে ভাই আরেকটা ফোন আসছে। যখন ফোনটা আসলো, সেটা হচ্ছে ঢাকা থেকে একটা ফোন গেল আমার কাছে, নাম হচ্ছে শাহিন, যে রাজু ভাই আপনি যে ফেসবুকে যে মেয়েটা খুঁজছেন, এটা আমার পাশেরই গ্রাম, আপনি একটু কষ্ট করে ফেরিয়াতে চলে যান। ফেরিয়াতে কোথায় যাব? রুদ্রছুমা গ্রাম। তৎক্ষণাৎ বললাম যে আপনি এখন কোথায়? বললো যে আমি ঢাকায়। তো আপনি ফেরিয়া বাজার, উত্তর বাজার চলে যান, ওখানে আমার ভাই সাইফুল ভাই আছে, আমি সাইফুল ভাইয়ের নাম্বার দিচ্ছি আপনাকে। তৎক্ষণাৎ আলমগীর ভাই সাইফুল ভাইকে কল করলো যে ভাই এই ঘটনা, এর নাম হচ্ছে শারমিন, পিতামাতা এই নাম, আপনি কি বাজারে আছেন? বলছে যে হ্যাঁ আমি বাজারে আছি। বললো যে ঠিক আছে আমরা আসতেছি। এর মধ্যে আমরা আমাদের ওখানে যারা ছিল ফেরিয়ার, আমাদের যারা সমাজকর্মী, আমরা এদিকে কল করলাম যে ভাই এমন একটি ঘটনা, আমরা ওখানে আসছি, আপনারা থাকেন। তৎক্ষণাৎ শাইনের কলের পরে কল গেল যে রেখার হাজব্যান্ড, যেটা শারমিনের ফুফাতো বোনের জামাই, যেটা বললো আর কি। তখন আমরা পথে ছিলাম যে ভাই আপনারা যে ফেসবুকে যেটা ছাড়লেন যে নাম্বার দিয়ে বা যে ছবি দিয়ে, এটা হচ্ছে আমার শালী। আপনার কেমন শালী? বললো যে আমার এই শালী। আপনি কোথায় এখন? বললো যে আমি ওদের গ্রামে আছি, রুদ্রছুমা গ্রামে। বললাম যে আপনি ফেরিয়া গেটে থাকেন, হাই স্কুল গেটে ওখানে থাকেন, আমরা ওখানে আসছি। তৎক্ষণাৎ ওখানে গেলাম, উনি আসলো, বাজারের আরো যারা স্থানীয় নেতৃবৃন্দ ছিল ভাইদেরকে নিয়ে আমরা সরাসরি যে তার ফুফুজিটা, ওখানে গেলাম। যাওয়ার পরে ওর যে রেখার হাজবেন্ড যে হাসান ছিল, রেখা ছিল, আরো যারা সামাজিক নেতৃবৃন্দ তারা ছিল, তাদেরকে নিয়ে গেলাম, বসলাম, বসে কথাবার্তা বললাম। বলার এক পর্যায়ে বললাম যে মানে মা কোথায়, রাসেল কোথায় বা সালমা তারা কোথায়? তো প্রশ্ন করলো যে মানে যাই হোক সেটা ভিন্ন একটা হিস্ট্রি আছে এখানে। তৎক্ষণাৎ এদেরকে কল দিয়ে আসা হলো। এর মধ্যে কিন্তু আমার সাথে কন্টিনিউ আরিফ ভাই যোগাযোগ হচ্ছে, জলিল ভাই যোগাযোগ করছে। এছাড়া আমাকে স্পেন থেকে মনির ভাই কল করেছিল যে ভাই আপডেট জানান, আমার সোলজার। আচ্ছা জি। তো কাজে বললাম যে ভাই আমি একটু অপেক্ষা করেন, আমি আসলে নিশ্চিত না, আমি অনেকটা নিশ্চিত আবার নিশ্চিত না। পরে নিশ্চিত হয়ে আমাকে আরিফ ভাই কল করলো, মনির ভাই কল করলো, আমি তাদেরকে বিষয়গুলো জানালাম। তো কাজে সব থেকে যে বড় অবদান যেটাই বলবো আমি, সেটা হচ্ছে আমাদের নাঙ্গলকোট উপজেলার যে সামাজিক গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপগুলা, এবং যারা সামাজিক সংগঠন, বিশেষ করে নাম না বললেই নয়, বিশেষ করে আপনার সংসপ্ত বর্ণমালা সামাজিক সংঘ, 21 আলো ফাউন্ডেশন, তারপরে আপনার ডেলি রেনিসা,
এসহ প্রায় অনেকগুলো পত্রিকা এবং বিশেষ করে তো স্পেশালি থ্যাঙ্কস জানাতে হয় আমাদের ইসরাফিল হাজারি ভাই, যিনি ফার্স্ট নাঙ্গলকোটে এটি শেয়ার করেছেন লিঙ্ক সহকারে। আমি কিন্তু অনেক পরে, প্রায় আমি 4টার সময় দেখেছি। তবে আমার বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ আমি যেহেতু পোস্টটা দিচ্ছি, হয়তো বা আমার মাধ্যমে ভাই মানে আপনি খোঁজটা পাবেন যে কোনো সোর্সের মাধ্যমে। তো আমার সেই বিশ্বাস ছিল, কনফিডেন্সলি আমি আত্মবিশ্বাস নিয়ে বললাম যে ঠিক আছে আপনি আমি কাজ করি। তো যখন আমি আপডেট দিয়েছিলাম, আমি টোটালি ফেসবুকে পোস্ট করেছিলাম, আমার বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ হয়তো বা মেয়েটি আমার মাধ্যমে, আপনাদের তো অবশ্যই এখানে বড় একটা মাধ্যম আছে, হয়তো বা পরিবারের সন্ধান পাবে। এবং ফাইনালি সেটা আমরা রিচ করতে পারবো। সর্বশেষ ইনশাল্লাহ আমরা সেই অফিসে সেই মাহেন্দ্র খানের জন্য অপেক্ষা করছি। ওকে, দেখা যাক। আপনারা তো মনে হয় সব শুনেছেন কথাবার্তা যা এখানে হয়েছে। ঠিক আছে, ওয়েট করেন। আমরা এখানে, আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? দেখছেন ভিডিও, দেখছেন? দেখছি। এটা আপনার মেয়ে কনফার্ম? হ্যাঁ। বুঝেন কিন্তু, না হলে কিন্তু রেখে দিব আজকে, আমরা দিব না কিন্তু। হ্যাঁ, আপনি কনফার্ম এটা আপনার বোন? জি আপু। ও যেটা বলছে যে ও হচ্ছে ওর বোনকে দেখলে বেশি চিনবে। আচ্ছা। তো আমরা ফার্স্ট হচ্ছে আপনার মেয়েকে নিব, তারপর আপনাকে নিব ভিতরে, দেখা যাক চেনে কিনা, তারপর আমরা বাকি বাকি কাজগুলো করব। তো যেটা হচ্ছে ছোট বাচ্চাটাকে আপনি ধরবেন, আপনার নাতনি বোধ হয়, যে যাকে কান্নাকাটি যে না করে আর ওনাকে ধরবেন, তারপর আমরা ভিতরে নিব, যে ধরে আর কি। ঠিক আছে, ওকে। তারও একটা শামিন, আপনি একটু সোজা হয়ে ইয়ে করেন। আপনি তো শুনছেন সবকিছু, রাইট? শোনা যায় না এখান থেকে? হালকা পাতলা শুনছেন নাকি পুরোটাই শুনছেন? হালকা পাতলা শুনছেন। আচ্ছা দাঁড়ান, আমি যান যান যান, আপনি যান। আপনার কয়বার কাছে যে আপনার লগে তুই চলতি থাকিস না, এলে তোরা মারিব, তোরা মারিয়ে লাগবো কেন আপু? তুই একে জিদের উপরে তোর গায়ে তুই আজ এই অবস্থা নেই। তোরা আমি কয়বার কাছে যে আপুর লাগে চলাবো লাগে, আর তুলো ভাই আছে, তুলাবো লাগে যাবো আমরা চুরি করি। বিশ্বাস করি না, আমি কোন আমি গেলে তোর উপর অত্যাচার করবো হেরা? তুই শুধু আমু আর কিছু করতে না, আমু আর মারতো না, শুধু এটাই করছ। আমি জীবনও বাড়াতে চাইতাম না, আমু আমার কিচ্ছু করতো না। বলে না যে মা বোনের থেকে পৃথিবী তার কোনো কিছু বড় না। বিশ্বাস করি না আমি। আমি যেতে 1 বছরে থাকতে পারি না, 1 বছর পরে তো শুনে তুই হারা গেছে। তুই বাসার থেকে বাড়ি গেছে, তুই যদি লগে লগে আপার ফোন নাম্বার তুলে দিয়ে গেছিলে, তুই ফোন করছ ওকা? সব ছিল বাড়াই রুমাই বাড়াই তুই ডায়েরিতে রেখে দিয়ে গেছিলি সব কথা, আমি ছিঁড়া ছিঁড়া নিছি।
আমি জিনা জিনা কতবার খুঁজছি তোরা, কতবার আসছি আমি এই জায়গার মধ্যে। তোর তো আমি সব শিখিয়ে দিচ্ছি যে তুই লাকসাম জায়গা না, যদি অসমুক জায়গা যাবো আমি, তোরা আমি বাড়িতে নিয়ে ইনসুলার এনে দিয়ে আইবো। দিই তোরে। সেন্সাস নিয়ে আমারে, হ্যাঁ সবাই বলছি তোরে বলিনি, কেমন লাগছিল তোরে বলি নাই, আমি সবাই বলছি তোরে বলি নাই, আমি তোরে বলি নাই, তোরে বিয়ে দিও দেখে তোরে লেগে গেছে গা, আমি জানি না তুই কই গেছিস গা। তোরে গাড়ি দিয়ে নিয়ে গেছে গা, আমি ঘুমের দুইটা জানলা দিয়ে জাগিয়েছিলাম, তুই নাই, তুই গেছিস গা গাড়ি দিয়ে, তুই গাড়ি দিয়ে গেছিস গা। ওর অনেক মারতো দেখে, রুম আমার সাথে করে নিয়ে গেছে। ওনার অনেক কিলে মারতো, তোর তো প্রথমত মামি আসলে মারতো না, আমি চলে যাওয়ার পরে কিলে মারছে। কাঁদছি তো গেল, আমার কপালের তো আর কিচ্ছু না। ভাবিনি আমি তোরে পাবো, আমি ভাবিনি। আমরা তো পাগলা কুত্তার মতো সবাই খুঁজতেছে, তোরা বাড়িতে লুকিলে তুই, ভাবিনি রে। আল্লাহর কাছে অনেক চাইছি তোরে, আমি অনেক অনেক চাইছি। শারমিন, আমি এবার একটু মাকে নিয়ে আসি। আপনারা দুজন যদি আমার অনুমতি দেন, মাকে দেখেন, মাকে চেনেন কিনা। হ্যাঁ, আপনি ঠিক আছেন শারমিন? ঠিক আছেন? টিস্যু আছে, পাশে টিস্যু আছে, ওকে টিস্যু দেন, পানি দেন। আপনার ওই মাস্ক, ফেসের মাস্কটা একটু কাছে রাখেন। হ্যাঁ, একটু মাকে নিয়ে আসি। আপনি এই পাশে চলে আসেন, আপনি ডান পাশে আসেন। হ্যাঁ, এখানে বসেন, মাকে নিয়ে আসবে এবার একটু। দেখি মাকে চেনে কিনা। মা তো আপনি আসেন। যান যান, ওই যে মেয়ের কাছে যান, বন্ধ করে। কেন গেছিলি কেন গেছিলি? তুই যদি না জানতে আমি কোনো জায়গা জোরে কি আমি না, তুই কেন গেছিলি? তুই কেন গেছিলি রে মা? আমি কত বছর ধরে মা ডাকিনি, তুই জানো। তুই যাওয়ার পর আমি কারো মা ডাকতে পারি নেই, ডাকতে পারি নেই। তুই কেন গেছিলি রে? তুই কেন গেছিলি?
আমি আগে ছাড়া বড় হয়েছি রে মা। মা কি আদর আমি বুঝিনি, তুই জ্ঞান গেছিলি আমার ছোট রাখিয়া। আমার এই জ্ঞান গেছিল আমার সাথে। Very intolerable moment. Can be expressed. কিছু বলবেন না কাকি? টিস্যু নেন, ওই যে পাশে টিস্যু আছে, মুখটা মোছেন। শারমিন, একটু আমাদের দর্শকদের জন্য কয়েকটা জিনিস একটু মিলাই, হ্যাঁ? একটু সোজা হয়ে বসেন, যে একটু বসতে হবে, যে এনার্জি আছে ওর শরীরে, ওর তো মাথা ব্যথা করতেছে। একটু পানি খাওয়ান, ওই যে পানি আছে পাশে দেখেন, একটু পানি খাওয়ান, একটু পানি খান শারমিন, একটু ওর শরীরে শক্তি কম, পানি খান। মুখটা বন্ধ করে দেন, ঠাস করে পড়ে যাবে আবার। শারমিন, আমি অত্যন্ত দুঃখিত যে আমি এই অবস্থায় আপনাকে কয়েকটা কোশ্চেন করবো। এই কোশ্চেনগুলোর অ্যান্সার লাগবে, আমাদের দর্শকদের জন্য কিছু ফর্মালিটিস আছে। আপনি আমাকে বলেন, আপনি আপনার বোনকে চিনতে পারছেন কিনা, আগে এটা বলেন, মুখে বলতে হবে। হ্যাঁ চিনতে পারছেন? শতভাগ কনফার্ম এটা আপনার বোন? হ্যাঁ। তাহলে আর কোনো প্রশ্নই থাকে না যে উনি আপনার মা কিনা বা বোন কিনা, কারণ আপনার মাই তো উনি, আপনার মাই তো উনি। মাকে চিনতে পারছেন নাকি মাকে চিনতে পারেন নাই? মাকে একদম ছোট্ট ছিল, ওইভাবে দেখেন নাই। আচ্ছা, তাহলে বোনকে যেহেতু চিনতে পারছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। বাকিটুকু মিলছে। কিন্তু আমরা কিছু কোশ্চেন করব, কোশ্চেনের সাথে বাকিটুকু যদি মেলে তাহলে আমরা একটু সব মিলে ওকে হতে পারবো। শারমিন যেটা বলছে যে একটা চাচা ওনাকে ঢাকায় নিয়ে আসে, এটা কি ঠিক আছে মুরব্বী? ঠিক আছে, যে আমার মেয়ের জিজ্ঞাসা জি। করেন, আমি জানি হ্যাঁ, না। কে নিয়ে আসছিল? এটা আমাদের বাড়ির পাশের গ্রামে হুম। একজন বুড়ো করে লোক ছিল। হুম। ওনার কাছে আমার দাদা দাদি বলছিল আর কি, যদি ভালো থেকে একটা বাসা পান আমার কাজে দিয়ে দিয়েন। নাতনিটাকে নিয়ে আপনাকেও কাজে দিছে? আপনাদের কথোপকথনের মতো তাই মনে হলো, দুজনে একসাথে জি, দিছিল? জি। কাছাকাছি ছিলেন আপনারা? আমরা দুজন একই বাসায় ছিলাম। তাহলে ও আলাদা বাসায় গেল কিভাবে? আমি ওর সাথে 2 বছর একসাথে ছিলাম। 2 বছর একসাথে থাকার পরে আমাকে বাড়ির থেকে বলতেছে যে দাদা দাদিরা যে আমরা বাঁচে থাকবার আগে তোকে বিয়ে শাদী দিয়ে দিব। আচ্ছা এই কথাগুলো বাড়িতে নিয়ে গেছে। আমার পুকুর বর্তমানে ছিল, আচ্ছা দুলাভাই ছিল, দুলাভাই আমাদেরকে দেখাশোনা করতো। আচ্ছা মেজো ফুফাতনের জানা দেখাশোনা করতো। হুম। তো এরকম 2 বছর শেষ হয়ে যাবার পরে দিয়ে ওরা আমাকে, যে বাড়ির মালিক, বাসার মালিক হুম। ম্যাডাম, উনি আমাকে বাড়িতে নিয়ে দিয়ে এসে, আচ্ছা আমাকে দিয়ে এসে আমি যত বলছি ওকে গোপনে আলাদা করে ডাকি নিয়ে বলছে যে চল আমরা দুজন একসাথে যাই। দুলাভাই আমাদেরকে অনেকবার বলছে যে তোমরা নিচে আসলে আমরা তোমার দুজনকে নিয়ে চলে যাবো, আচ্ছা। তোমরা আমাকে ফোন নাম্বার দাও। ফোন নাম্বার তখন আপনার বিয়ে হচ্ছিল কত না। বছর বয়সে? না, তাহলে? তখন বিয়ে এমনিতে নিয়ে যাচ্ছে, বিয়ে সাথে দিয়ে দেওয়ার? আচ্ছা মানে বলতেছে যে বিয়ে শাদী দিয়ে দেবে, ওরা বাড়ি থেকে বলতেছে আর কি। আচ্ছা এই কথা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে, বলার পরে ওকে বলছে যে শারমিন তুই বাড়িতে যাবি, নিশ্চয় আমরা বাড়িতে হুম। যেভাবে উনি মারধর করতেছে, আমাকে মারবে, তোরে তো আর মারবে যে এমন কোনো গ্যারান্টি নেই। ও তখন বলতেছে যে আপু আম্মু আমাকে খুব আদর করে, ওর মেয়ের মতো দেখে আমারে। ও যে বাসায় ছিল? জি, তোমরা আমাকে এসে দেখে যাই, এতে আমি খুশি। আমি তো বোনে যাতে বলতেছে যাইবো না, আমি বলছি ঠিক আছে থাক, 2-1 বছর পরে থাকলে- শারমিন আপনি ওখান থেকে, ওই বাসা থেকে পালান নাকি? জি, একই বাসা থেকে ওই বাসা থেকে আপনার উপর অত্যাচার করা হয়েছিল, আপনি যেটা বলছেন যে গরম হাঁড়িতে আপনার হাত ধরতো চেপে, যে কারণে আপনি ওখান থেকে পালান। রুমা নামের একটা মেয়ের সাথে পরে পরিচয় হয়, এবং ওই রুমার সাথে পালান নাকি? রুমার সাথে আগে থেকে পরিচয় ছিল? আমরা রুমাকে আমি বাসায় দিয়ে
বড় একজন বাসায় দিয়ে, ও তো ছোট, ও তো কোনো কাজ করতে জানতো না। হ্যাঁ। বড় একজন বাসায় দিয়ে আরেকটা রুমাকে মহিলা- আপনিও চেনেন? হ্যাঁ, রুমাটা কে? রুমাটা কে কোত্থেকে আসছে সেটা আমি জানি না, কিন্তু ওনাকে একজন আইনে দিয়ে গেছে, আমি এতটুকু জানি। রুমা আপনাদের সাথে কাজ করতো? হ্যাঁ, রুমা আমার সাথে প্রায় আমি 1 মাস ছিলাম রুমার সাথে। একই বাসায় 3টা এরকম ছোট ছোট বাচ্চা? হ্যাঁ, 3 জন, আমরা অনেকজনই ছিলাম, 4-5 জন ছিলাম। এই একই বাসাতে? হ্যাঁ। ইন্টারেস্টিং। একটা বড় ছেলেও ছিল, মানে ওদের গ্রাম হচ্ছে সিরাজগঞ্জ। আচ্ছা, যাই হোক, মূল কথা হচ্ছে তাহলে এগুলো সব মিল পাওয়া গেছে। এখন রুমার সাথে পালিয়ে আসেন আপনি বাসাবোতে, যে পরবর্তীতে এই ফ্যামিলির সঙ্গে আপনার ইয়ে করা। আপনাদের বাড়ি কোথায় হলো তাহলে? কুমিল্লার লাঙ্গলকোট কোথায়? কুমিল্লার লাঙ্গলকোট থানা, পোস্ট অফিস পেরিয়া বাজার, যে গ্রাম রুদ্রচুমা। গ্রাম হচ্ছে রুদ্রচুমা, পোস্ট অফিস হচ্ছে পেরিয়া বাজার। পেরিয়া বাজার। ওর শুধু লাঙ্গলকোটটা মনে আছে আর কুমিল্লা মনে আছে, বাকিটুকু এই সাংবাদিক ভাইরা যারা আছেন তারা গ্রুপ মিলে এরা বের করছে আর কি। এটা বিশাল কাজ করছে। বাবার নাম কি আপনার? সালাম। সালাম। মায়ের নাম? আপনার নাম কি? আমেনা। 2 ভাই 2 বোন। আপনার নাম কি? আমার নাম সালমা। সালমা। ফরহাদ কে? আমার ভাই। বড় ছেলে আসে নাই ও আজকে? না, ও তো বাইরে। যে আসছে তার নাম কি? রাসেল। রাসেল। আর ও হচ্ছে শারমিন। হ্যাঁ, রাসেলের ছোট ওর বাবা কোথায়? বাবা আছে। কি হয়েছে বাবার? আসে নাই কেন? আসলে বলতে বাবা আরেকটা বিয়ে শাদী করছেন? জি। এটা কি আপনাদের ওই ছোটবেলাতে এরকম ঘটনা ঘটেছে নাকি পরবর্তী? ছোটবেলা থেকে। ছোটবেলাতে মানে বিয়ে শাদী করছে বলেই আপনার এদেরকে এইভাবে কাজে দিতে হয়েছে বা এরকম কিছু? হ্যাঁ। সেটা ও বলছিল, আমাকে কিছুটা টাচ দিছিল যে বাবাকে দেখি নাই বা বাবাকে ওরকম মনে পড়ে না বা কিছু একটা এরকম। বাবা জানে যে এত বছর যোগাযোগ আছে বাবার সঙ্গে আপনাদের? কারো এখন যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। বাবা জানে ওকে পাওয়া গেছে? জি আছে। জানে। ওনার আলাদা সংসার হয়েছে? জি। যাই হোক, ওই প্রসঙ্গে আমরা নাই বা গেলাম। তো শারমিন, কি বলবেন? এরা আপনার পরিবার? আমরা সফল? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? অনেক অনেক ভালো। এখন বিশ্বাস হয় যে ইউটিউবে যেগুলো ভুয়া ভিডিও ভাবতেন? আমরা চেষ্টা করছিলাম অনেকবার। কি করছিলেন বলেন তো? থানা জিটি পর্যন্ত করছে। জিডি করছেন? বসুন্ধরা ওই বাসাতে গেছিলেন পরবর্তীতে? যে বাসা থেকে অনেকবার গেছে। তো বাসায় কি বলছে? বাসার লোক ওরা, আমরা যখন প্রথম গেছি তখন দরজায় খুলে নেই। আচ্ছা। এর পরবর্তী যত গেছে এরা কোয়ার্টার ছাড়েই অন্য জায়গায় চলে গেছে। এই আপনাদের যাওয়ার কারণেই? হ্যাঁ। 15 বছর পরে আপনার বোনরে পাইলেন? ও তো বললো 15 বছর। যখন প্রথম নিউজ গেছে যে ওরে পাওয়া গেছে, বিশ্বাস হয়েছে? কার কাছ থেকে শুনছেন এটা প্রথম? আমি আমার মায়ের কাছ থেকে শুনছি। আমার বড় মেজো ফুফাতো বোনের জামাই ফোন করে আমাকে জানাইছে, ছোট ফুফাতো বোন জানাইছে ফোন করে। আচ্ছা। ওরা সবাই শুনে সবাই খুশি হয়েছে, সবাই বলতেছে যে তোর বোনেরে নিয়ে আসতেছে। ভিডিও দেখছিলেন? এখানে আসার আগে ভিডিও দেখছেন? জি। দেখে তো কনফার্ম হয়েছেন যে এটা আপনার বোন। মার সাথে তো একদম পুরা মায়ের চেহারার কপি, একদম পুরা কপি, কার্বন কপি। আল্লাহু আকবার। চলেন এবার ভাইয়ের সঙ্গে দেখা করাই দেই। ভাইকে হয়তো বা চিনবেন না, যেহেতু মাকে ওইভাবে চেনেন নাই, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনি একটা পরিবার পাইলেন। সবচেয়ে থেকে আমার দুলাভাইকে চিনবে বেশি। আমার দুলাভাই ওর থেকে মানে ওর সব আগ্রহ বেশি ছিল ওকে নিয়ে যাওয়ার জন্য ওখান থেকে। কি যেন ও ছোট বলতেছিল যে তুই ছোট, তুই বাড়িতে চলে। আমার মেজে বউ তো যাওয়া আমার জন্য অনেক করছে। ভালোবাসা একটা পার্ট শেষ হলো, লাস্ট পার্টটা হচ্ছে ওদের সাথে মিট করে দিব। এবং আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনেকেই লিখেন যে ভালো কাজ আসলে সবাইকে দিয়ে উনি করান না, এটা একটা অসাধারণ কাজ। আমি আমার জীবনের এই যাবৎকালের আই এম গোয়িং টু বি ভেরি সুন 40 বছর হয়ে যাবে। তো এই জায়গাতে এসে আমি যদি মনে করি স্টিল আজকের এই দিনে যে আমার জীবনের সবচেয়ে ভালো কাজ যদি রিকগনিশনের জায়গা থেকে যদি কেউ বলে, তাহলে আমি লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানায় প্রায় 40-এর কাছাকাছি এরকম পরিবার বিচ্ছিন্ন যেসব মানুষ আছেন তাদেরকে পরিবারে ফেরাতে পেরেছি। বা এই পাড়ার মধ্যে আমি একজন, কারণ আমি তো একা করিনি এটা, আল্লাহ চেয়েছিলেন বলে হয়তো আমার হাতে এভাবে হচ্ছে, বাট এখানে লক্ষ লক্ষ মানুষ এটার সঙ্গে জড়িত, ভিউ করেন, শেয়ার করেন। এই যে ছেলেটা আজকে এখানে এসছে, রাজু, কুমিল্লা থেকে সাংবাদিক, তো এর মতো মানুষরা যারা, হ্যাঁ, তো এনারা আসলে চেষ্টা করেন। এই যে আমাদের মনির ভাই স্পেন থেকে, এই যে আমাদের জলিল, আমাদের আরিফ, হ্যাঁ, গার্মেন্টসে কাজ করে, সব কিছু ফালাই দিয়ে চলে আসছে। তো এরকম কিছু মানুষ আমরা এটার সঙ্গে ইনভলভ আছি বলে আল্লাহ আমাদের হাতে এই জিনিসগুলো করেন। এটা আমি বলি যে আমার এই 40 ইয়ার্সের লাইফে আমার জীবনের সবচাইতে বড় অর্জন বা ভালোবাসার জায়গা বা রেসপেক্টের জায়গা বা নিজের আত্মতৃপ্তির জায়গা হচ্ছে এগুলো। চলেন মিট করাই দিই, আর দেরি করবো না। হ্যাঁ, পরিবারের কাছে ফিরে যান, এটাই আমরা।
এই যে আরেক মা যার কাছে উনি বড় হয়েছে, ওনারা সবাই চিনছে, হ্যাঁ, সবাই সবাইকে দেখছে। ওর কাছ থেকে শোনেন, এনার কাছেই ছিল ফ্যামিলিতে। আপনি চিনছেন? আপনি ওনার সামনে বলেন। এখন আপনার মন্তব্য কি আপনি দিবেন ওদেরকে? না, অবশ্যই অবশ্যই, এটা আমি অনেক খুশি। এটা চিনছে আমি এবং অনেক খুশি ওইখানে যে কি হয়েছে? ও মার কাছে যাবে, এর চেয়ে বড় খুশি আর কিছু নেই, তাই না? এটা আমি অনেক খুশি। ভিডিওতে কি হয়েছে না হয়েছে এটা তো বাইরে থেকে আপনারা দেখেন নাই, না। পরবর্তী যখন হবে তখন দেখেন, তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে অবস্থা। আসেন বসেন ভাই, আপনাকে তো ধন্যবাদ দেওয়ার কোনো ইয়ে নাই, হ্যাঁ, আপনি অসাধারণ কাজ করছেন। থ্যাংক ইউ সো মাচ, আমি দোয়া করি আপনার জন্য। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার পছন্দের একজন মানুষ আপনি। তো কাজে আসলে নাঙ্গলকোটবাসী ওদের আগ্রহ নিয়ে তার জন্য অপেক্ষা করছে। ইনশাল্লাহ সকলের দোয়া চাই। হ্যাঁ, আপনারা যখন বাড়িতে যাবে ভিডিও করে আপনারা পোস্ট করেন, আমি আমার পেজ থেকে শেয়ার দিয়ে দিব দরকার হলে। ইনশাআল্লাহ। কি অবস্থা হয় এদের গ্রামে যাওয়ার পরে, কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে দেখেই ফার্স্ট চিনছে, আর তার ওর মাকে দেখে ভাবে চিনতো না, কিন্তু ওকে দেখে চিনছে, কারণ ওরা দুজনই একসঙ্গে ছিল। লম্বা একটা স্টোরি, আপনি যখন ওর বাসায় যাবে তখন বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি হয়েছে। থ্যাংক ইউ ভাই, আপনি আসছেন সেজন্য আপনাকেও ধন্যবাদ। আর ওই যে আপনার ছোট ভাই, সে হয়তো কিছুক্ষণ পরে আসবে, আমি বাচ্চাটাকে দেখাতে চাই না ভিডিওতে, হ্যাঁ। তো ঠিক আছে, এটা আমাদের হিরো, যে হলো পাগলের মতো কাজ করে, আরিফ ভাই। হ্যাঁ জি ভাইয়া, আমি এখানে একটা কিছু কথা বলতে চাই। বলেন। আমার মানে পুরো কুমিল্লাবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা অনেক অনেক ভালো কাজ করছে, Right. এবং লাঙ্গলবাসীকে আপনি শেষ পেশ আসলে আপনাকে আমি ভিডিও ফুটেতে দেখাতে পারি, আপনি যদি রাজি হন। আপনার যদি কোনো, আপনি যেটা এখনো রাজি না। আচ্ছা, এখানে বলি, আমি বিহাইন্ড এখন যে ভদ্রমহিলার কারণে আজকে এখানে এসেছিল আমাদের শারমিন, তিনি ভিডিওতে ফেস দেখান নাই। তাকে আমি, যেহেতু তিনি রাজি হন নাই, সে কারণে আমি দেখালাম না। বাট আমিও আপনাকে অন্তর থেকে দোয়া করি যে আপনি একটা অসাধারণ কাজ করছেন। আমি দোয়া করি ব্যক্তিগতভাবে, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দোয়া করে। আসছে এবং যেটাই হোক, একটা অসাধারণ কাজ করছেন আপনি, অসাধারণ। লাঙ্গলকোটে হ্যাঁ। মানে ইসরাফিল হাজারি ভাইকে অসংখ্য ধন্যবাদ দেব। কারণ এই ইসরাফিল হাজারি ভাই, উনি মানে ভিডিওটা খন্ড খন্ড করে শেয়ার করছে, রাইট, যার ফলে আজকে আমরা একটা মানে সফলতার মুখ দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দাঁড়াবো, দাঁড়ান, আপনি আসেন, আপনি আসেন, দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান। আমাকে দাঁড়া করে হবে। জি জি বলেন, কিন্তু আপনি ভিডিওতে আসতে চান? আচ্ছা, হ্যাঁ বলেন। এর পাশে দাঁড়িয়ে কথাটা বলতেছি আমি আপনাকে নিচ্ছি না ভিডিওতে। বলতেছি যে কোথায় কি হয়েছে সেটা বিষয় না, কে নিয়ে আসছে সেটাও বিষয় না, বিষয় হয়েছে আপনাদেরকে বলছি, এই মহিলা কিন্তু 12-13টা বছর ওকে দেখে রাখছে, আমরা তো দেখছি। এটা আমিও বলছি, এটা একটা অসাধারণ কাজ করছেন। কৃতজ্ঞতা মানুষের কিন্তু মুখে প্রকাশ করা যায় না, দোয়া করবেন তার জন্য, আমরা এটা কামনা করি। এবং মনে রাখবেন, শারমিনকেও বলি, বলি যে তোমার আন্টিকে তুমি সারা জীবন নামাজ পড়ে দোয়া করো, কারণ ওরা আদর্শ করে তৈরি করছে, কিন্তু ও কিন্তু সামাজিক ভাবে উঁচু লেভেলে সমস্ত কিছুর মধ্যে আদর্শটা আছে। আমি আমার মতো করে শেষ করি। আমি আপনার জন্য দোয়া করি। জি জি, নিশ্চয়ই ভালো থাকেন, সবার জন্য দোয়া করবেন, আরিফ ভাইয়ের জন্য, আমাদের জন্য। এই যে এই ভাইটা, যে ভাইটা অসাধারণ কাজ, ভাই আপনার হাইট মাশাআল্লাহ। ও কুমিল্লা যাচ্ছে, আমিও কিন্তু কুমিল্লার মেয়ে, এটা বরং ও আচ্ছা, আর বিশাল এটা অনেক আনন্দের বিষয়। রাইট। আমি কিছুদিন আগে ওকে নিয়ে বেড়াইছি, জিজ্ঞেস করে। কুমিল্লাতে? হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমরা যাওয়া ঠিক আছে, হচ্ছে। এই গল্প করেন আপনারা, আমি শেষ করে দিই। থ্যাংক ইউ, আমি একটু ভিতরে যাই। থ্যাংক ইউ সো মাচ। এখন ওই